নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। আগামী 6 এপ্রিল রামনবমী। এই উপলক্ষে এদিন রামনাথপুরমকে রামেশ্বরম দ্বীপের সাথে সংযুক্তকারী নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ব্যাপারে বুধবার দক্ষিণ রেলওয়ের জেনারেল ম্যানেজার আর.এন. সিং রামেশ্বরমে সাংবাদিকদের বলেন, নতুন সেতুটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এখানে একটি জনসভাও ভাষণ দেবেন। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এদিন জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা। বনাঞ্চল ধ্বংস মামলায় সুপ্রিম কোর্টের নয়া পর্যবেক্ষণ। বিপুল গাছ কেটে ফেলা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ। নির্বিচারে বনাঞ্চল ধ্বংস মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় একটি গাছ পিছু 1 লক্ষ টাকা করে জরিমানা করল দেশের সর্বোচ্চ আদালত। বনাঞ্চল ধ্বংসের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিল দেশের সুপ্রিম কোর্ট। নির্বিচারে বনাঞ্চল ধ্বংস মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় একটি গাছ পিছু 1 লক্ষ টাকা করে জরিমানা করল দেশের শীর্ষ আদালত। সাধারণ এলাকা নয়, বর্তমান মামলায় সংরক্ষিত এলাকার প্রায় 450 গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। আগ্রার তাজমহলের কাছে প্রায় 10,500 স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে রয়েছে তাজ ট্রেপিজিয়াম জোন। তাজমহলকে দূষণ থেকে রক্ষা করে এখানকার সবুজ। সম্প্রতি নির্বিচারে সেই এলাকার 454টি গাছ কেটে ফেলেছে শিবশঙ্কর আগরওয়াল নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে মামলার শুনানি ছিল বুধবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চে। সেই মামলার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষক 454টি গাছ থেকে পরিবেশের যে মঙ্গল হতো তা পুনরুদ্ধার করতে কমপক্ষে 100 বছর লেগে যাবে। অথচ সেই গাছগুলো কাটার জন্য কারো অনুমতির তোয়াক্কাই করলেন না অভিযুক্ত ব্যক্তি। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে মথুরা বৃন্দাবনে ডালমিয়া ফার্মেসের 454টি গাছ কাটার জন্য শিবশঙ্কর আগরওয়ালকে একটি গাছ পিছু 1 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। অভিযুক্তের আইনজীবী মক্কেলের দোষ স্বীকার করেছেন। তিনি আবেদন করেন জরিমানার অঙ্ক অত্যাধিক বেশি, তা কমানো হোক, যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিমের নির্দেশেই 2019 সালে তাজমহলকে দূষণ থেকে বাঁচাতে তাজ ট্রেপিজিয়াম জোন গঠন করা হয়। নিয়ম অনুযায়ী তাজ ট্রেপিজিয়াম জোনের ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন জমি নয়, এমন জায়গা থেকে গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু শিবশঙ্কর আগরওয়াল তা করেননি অভিযোগ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মঙ্গলবারের পর বুধবারও জাত ইস্যুতে উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা। বিধানসভা বাজেট অধিবেশনের চতুর্থ দিন ছিল বুধবার। এদিন মন্ত্রী রতনলাল নাথের উত্থাপিত স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ, কিন্তু অপরদিকে বাতিল করলেন বিরোধী দলনেতার পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ। এর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বাম বিধায়করা। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা অধিবেশন। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlok Hospital.
বর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। বিরতির পর ফিরে এলাম সংবাদে। বুধবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন লোকসভা মুলতবি হবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল দাবি করেন তাকে সংসদে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি এটিকে গণতন্ত্র বিরোধী বলেও দাবি করেছেন রাহুল গান্ধী বলেন, আমি অধ্যক্ষের কাছে অনুরোধ করেছিলাম আমাকে কথা বলতে দেওয়ার জন্য, কিন্তু তিনি কোনো সুযোগই দিলেন না, বরং সংসদ মুলতবি করে বেরিয়ে গেলেন। এভাবে সংসদ পরিচালনা করা যায় না, এটি গণতন্ত্র বিরোধী। তিনি অভিযোগ করেন অধ্যক্ষ আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, কিন্তু যখন আমি তার উত্তর দিতে চাই তখনই অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। বিরোধীদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে রাহুল অভিযোগ করেন। I mean लिटरली स्पीकर उठ के मतलब एकदम निकल गए, मुझे मतलब एक शब्द नहीं बोलने दिया, और पहले मेरे बारे में कुछ बोलना है, वो भी बिल्कुल पता नहीं क्या बोला, अनसब्सटेंशिएटेड। और फिर मतलब मैं खड़ा हुआ, मैंने कहा कि देखिए मुझे बोलने दीजिए, आपने मेरे बारे में कुछ बोला है, घूम कर चले गए, और कोई मतलब अर्जन कर दिया, कोई जरूरत नहीं थी। मुझे हाउस में जब भी मैं उठता हूँ एक कन्वेंशन है, लीडर ऑफ ऑपोजिशन को बोलने दिया जाता है। भैया ये माइक मेरे मुंह में पीछे लीडर ऑफ ऑपोजिशन को एक कन्वेंशन है कि बोलने दिया जाता है, जब भी मैं खड़ा होता हूँ मुझे बोलने नहीं दिया जाता। এবার আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি স্বাক্ষর করলেন এক বিশেষ আদেশনামায়। সেই আদেশনামা অনুযায়ী এবার থেকে আমেরিকায় ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। আর এই নয়া নির্দেশের কথা জানানোর সময় উদাহরণ হিসেবে ভারত ও ব্রাজিলের কথাও তুলে ধরা হয়। কি বলা হয়েছে নয়া আদেশনামায়? সেখানে বলা হয়েছে এবার থেকে নির্বাচনের দিনই সকলকে ভোট দিতে হবে। বহু মার্কিন প্রদেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে এইসব প্রদেশে নির্বাচনের পরও ব্যালট গ্রহণ করা হয়, যা এবার থেকে আর করা যাবে না। পাশাপাশি ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। আর এই প্রসঙ্গে দেওয়া হয়েছে ভারত ও ব্রাজিলের উদাহরণ। বলা হয়েছে ভারত ও ব্রাজিল ভোটার চিহ্নিতকরণকে এক বায়োমেট্রিক ডাটাবেসের সঙ্গে সংযুক্ত করছে। সেখানে আমেরিকা মূলত নাগরিকত্বের জন্য স্বপ্রত্যয়িত ঘোষণার উপরই নির্ভর করে। পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আসলে বিধানসভায় অধ্যক্ষের হাতে গণতন্ত্র জবাই হচ্ছে, তাই চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করল সিপিআইএম। বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে তিনি দাবি করেন বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। এই দিনটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করল সিপিআইএম। বুধবার বিধানসভা ভবনে প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিক সম্মেলন করে এদিন তিনি বলেন, গত 24শে মার্চ ত্রিপুরা বিধানসভায় রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু করেছিলেন। আলোচনা রাখতে গিয়ে বর্তমান সরকারের মুষ্টিমেয় লোক জনগণের অর্থ সম্পদ লুটছে বলে অভিযোগ করেন তিনি। কমিশন বা কাঠমানির বাণিজ্য চালাচ্ছে এই মুষ্টিমেয় লোক বলেও অভিযোগ তোলেন তিনি। তখনই পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানজনক মন্তব্য করতে থাকেন। পবিত্র বিধানসভায় জাত ছিনিয়েছেন বলে মন্তব্য করেন মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযোগ তার। এরই পরিপ্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন তিনি।
এ বিষয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধানসভায় বললেন, দুটি স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়েছে, কিন্তু অধ্যক্ষের দাবি প্রথম পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন, তাই দ্বিতীয় নোটিশ গ্রহণ না করে পরিষদীয় মন্ত্রীর উত্থাপিত স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করেছেন। এদিকে বিরোধী দলনেতার দাবি তিনি পরিষদীয় মন্ত্রীর আগেই নোটিশ জমা দিয়েছেন। আসলে নিজের অস্তিত্বকে অস্বীকার করে পবিত্র বিধানসভার গরিমাকে নষ্ট করছেন অধ্যক্ষ। এদিন তিনি আরো বলেন, এই সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। চলতি বাজেট অধিবেশনে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে শাসক দল বিজেপি। এদিন তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করেছেন অধ্যক্ষ। তার অভিযোগ, পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আসলে বিধানসভায় অধ্যক্ষের হাতে গণতন্ত্র জবাই হচ্ছে। তিনি দিনকে রাত এবং রাতকে দিন করার জন্য সত্যকে সামনে রাখার নজির স্থাপন করেছেন। আর তার জন্য অভিযোগ, শাসক দলের রেফারি হয়ে কাজ করছেন তিনি। তারপরও জনস্বার্থে গত 3 দিন ধরে বিধানসভায় সিপিএম এর বিধায়করা লড়াই করে যাচ্ছিলেন। আমাদের এই পবিত্র বিধানসভার সমস্ত রুলস অ্যান্ড প্রসিডিওর, তার কনভেনশন এবং তার ঐতিহ্যকে লঙ্ঘন করে যে আমাদের যে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, আমাদের কণ্ঠস্বর এটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে শুধু ট্রেজারি বেঞ্চের তরফ থেকে নয়, দুর্ভাগ্যের সাথে বলতে হয়, যিনি ম্যাচ পরিচালনা করবেন, ফুটবলের ক্ষেত্রে রেফারি, ক্রিকেটের ক্ষেত্রে আম্পায়ার, বিধানসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রেতে অধ্যক্ষ বা স্পিকার, তিনি একটার পক্ষে মানে একটা দলের পক্ষ হয়ে, শাসক দলের পক্ষ হয়ে আমাদের সমস্ত অধিকার, এটা শুধু বিরোধী দল অধিকার বললে ভুল হবে, ত্রিপুরাজ্যের জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে লাগাতার নগ্ন প্রয়াস এটা হয়ে চলছে। কে 26শে মার্চ 2025 ইংরাজি সম্ভবত ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে এটা কলঙ্কময় দিন, এটা দিন দুপুরে অমাবস্যা নামার মতো একটা ঘটনা ঘটেছে। এই সাংবাদিক সম্মেলনে বাম দলের অন্যান্য বিধায়কদের পাশাপাশি কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। বিধানসভা থেকে রাজ্যের প্রধান বিরোধী দলের বয়কট ইস্যুতে বুধবার সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন তিনি বলেন, স্পিকার ও সরকারের ভূমিকা দুর্ভাগ্যজনক। সাফ জানান, পবিত্র বিধানসভা এমনভাবে কুণ্ঠিত হতে আগে কখনো দেখেননি। শাসক গোষ্ঠীর সুবিধা নেবে, বাড়বে, কমবে, সবটা ঠিক আছে, কিন্তু বিরোধীদের কথা বলতে দেবে না। এভাবে বিরোধী দলনেতাকে অপমান করবে এবং সমস্ত কিছু রীতি নীতি এবং মর্যাদার সবকিছু অবজ্ঞা করে যা খুশি তা করে বেড়াচ্ছে। স্পিকারের চেয়ারে বসে যদি কেউ এর অবমাননা করে, তবে আগামী দিন কেউ আসলে ভাববে এটাই বোধহয় সিস্টেম, এভাবেই বোধহয় হাউসটা চলে। তিনি অভিযোগ করেন, এই বিধানসভা সম্পূর্ণ রুলস রেগুলেশনস বহির্ভূতভাবে চলছে। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এদিন যে সিদ্ধান্ত নিয়েছে, চলতি বিধানসভা অধিবেশনের বাকি দিনগুলো আর তারা থাকবে না, এটা তো সরকারের লজ্জা। তিনি বলেন, পুরো বাজেট অধিবেশন প্রধান বিরোধী দল থাকবে না, এটা তো সরকারের ডিসক্রেডিট। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি সমাধানের আবেদন করেন তিনি। 26শে মার্চ বুধবার যথাযোগ্য মর্যাদায় আগরতলা বাংলাদেশ ভিসা অফিসে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয়। 1972 সাল থেকে প্রতি বছর 26শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস উদযাপিত করা হয়। 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতা সংগ্রাম শুরু করে। প্রতি বছরের মতো এই বছরও মর্যাদায় আগরতলা বাংলাদেশ ভিসা অফিসে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয়। এদিন সকালে ভিসা অফিসে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা
সূচনা হয়। পতাকা উত্তোলন করেন আগরতলা বাংলাদেশ ভিসা অফিসের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ভিসা অফিসের সহকারী হাই কমিশনার বলেন, 1971 সালের এমনই দিনে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয়। এরপর দীর্ঘ 9 মাস সংগ্রামের পর ডিসেম্বর মাসের 16 তারিখ আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি। এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন এই 30 লক্ষ মানুষকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বলে তিনি জানান। 26শে মার্চ 1971 সালের আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সূচনা হয় বাংলাদেশে। তৎকালীন পূর্ব পাকিস্তান দেশটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি এক দীর্ঘ সংগ্রামে এই দিন আমরা যুক্ত হই এবং 9 মাস সংগ্রামের পরে ডিসেম্বর মাসের 16 তারিখে আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি। তো এই মুক্তিযুদ্ধের এই দীর্ঘ 9 মাসের সংগ্রামে আজ আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন সেই 30 লক্ষ মানুষদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোনদের আমি এছাড়াও 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত এই দীর্ঘ লড়াইয়ে যেভাবে আমাদের এই অর্জনের পিছনে অবদান রেখেছেন তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমরা বিশেষ শ্রদ্ধার সাথে এবং আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই তৎকালীন সময়ে ত্রিপুরার জনগণের প্রতি। 1971-এর মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার জনগণ যেভাবে তাদের সব কিছু দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাহা ভোলার নয়। সংবিধানের নামে শপথ করে বিধানসভায় অধ্যক্ষের সংবিধান অবমাননার প্রতিবাদে বিধানসভা ভবন চত্বরে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে বাম বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেন বুধবার। এদিন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানান যে সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সেই সংবিধানের হাত ধরে শাসক দলে যারা মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, অধ্যক্ষের আসনে যিনি বসেছেন তার হাতেই বিধানসভার চেয়ারে বসে সংবিধান পদ দলিত হয়েছে, আক্রান্ত হয়েছে। এর জন্যই প্রতীকী হলেও ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে তারা সংবিধান বাঁচানোর শপথ গ্রহণ করে বিধানসভার গরিমা ভাঙার জন্য যে অপচেষ্টা চলছে এর প্রতিবাদ করার জন্য এখানে এসেছেন। আজকে এই ঘটনাটা ঘটল যা ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্ক আর দ্বিতীয় দিকে হয়নি। আমরা তার জন্যই প্রতীকী হলেও এই ডক্টর বি.আর. আম্বেদকরের এই মূর্তির পাদদেশে আমরা আসলাম, তাকে সাক্ষী রেখেই সংবিধান বাঁচানোর শপথে। বুধবার উদয়পুর মহকুমার জগন্নাথ দিঘির উত্তর পারে নেশা সামগ্রী সহ 3 যুবককে আটক করে এলাকাবাসী। এদিন এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিছু উত্তম মধ্যম দিলে তাদের কাছ থেকে বেশ কিছু নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। একটি বাইকও পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃতরা হলো উদয়পুর রাজারবাগের রিকশা চালক জলিল মিয়া, রয়েল হোসেন ও রাকেশ পাল। বর্তমানে 3 জনই পুলিশ হেফাজতে রয়েছে। এদেরকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাবলিকে ধরছে। কোন জায়গা জায়গাটা কি না? জায়গাটা জগন্নাথ দিঘির দক্ষিণ পার। কি পেয়েছেন? এটা ট্যাবলেট পাওয়া আছে কিছু। কয়জন রে? কয়জন তাদের নাম বলতে পারবে? তাদের নাম বুঝে থানাতে যাচ্ছি। মেলাঘর থানাধীন গৃহবধূ পালিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়ার প্রক্রিয়া জারি রয়েছে। গত 1 সপ্তাহে মেলাঘর থানাধীন 3টি গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এবার মেলাঘর থানাধীন মেলাঘর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অধীন রাধা মাধব মন্দির সংলগ্ন ধুচিখলার বিমল সরকারের স্ত্রী বিউটি দাস 7 বছরের মেয়েকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনা মঙ্গলবার। ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, মেয়েকে তার স্ত্রী প্রতিদিন রামকৃষ্ণ স্কুলে নিয়ে যেত। সেখান থেকেই সম্ভবত পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, যার ফলে স্বামীর ধারণা তার স্ত্রী পালিয়ে গেছে। স্ত্রীর বাড়ি কাকরাবন এলাকায়। সে যাওয়ার সময় ঘর থেকে নগদ 80,000 টাকা ও 1.5 ভরি স্বর্ণ নিয়ে যায়। এখন ওই গৃহবধূর স্বামী তার মেয়ে সহ টাকা ও স্বর্ণালংকার ফিরে পেতে চান। এ নিয়ে মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
কইছে ডাক্তার কাছে যাইব। হ্যাঁ, ডাক্তার কাছে কইয়া নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হয়ে গেছে কবে এটা? কালকা, আগামীকাল। ও, আপনি স্ত্রীর নাম কিটা? তিন নাম বিউটি সরকার, বিউটি দাস। বিউটি দাস। মানে ছেলে সন্তান আছে নি? ছেলে সন্তান একজন, মেয়ে। মেয়েটা কো? মেয়েটার উদ্দুল হয়ে গেছে। ও, যাওয়ার সময় কি কয়ে গেছে? যাওয়ার সময় কইছে ডাক্তারও যাইব। আপনি কোথায় ছিলেন? আমি গেছিলাম কাজে। কাজে? কার কাছে কইছে? বাবার কাছে গেছি। ও, এমনি যাওয়ার সময় কি কিছু নিছে আপনার ঘর থেকে? 80,000 টাকা নিচ্ছে। আর কি নিছে? আর স্বর্ণ নিচ্ছে 1.5 ভরি। স্বর্ণের ভরি? কি মনে কথা যে নিখোঁজ না অন্য কারোর সাথে পালিয়ে গেছে এমন কোনো বা আওয়াজ পাইছেননি? অন্য কারোর সাথে পালিয়ে গেছে যাইতে পারে। হ্যাঁ, হইতে পারে। কি আপনার মিসেস, আপনার ছেলে মেয়ে কি স্কুলে পড়াইতেন? হয়, স্কুলে পড়াইতেন। ও, তো স্কুলে কি লয়ে যেতে হয়? স্কুলে লয়ে যেত। এই বিষয়ে থানা এফআইআর করছেন নি? হয়, এফআইআর করছি। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি আমার টাকা পয়সা যা আছে আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বাংলার নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। আপনারা শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। সিপাহীজলা বারাকপাড়া মুরগি ফার্মে হানা দিল প্রশাসনিক আধিকারিকরা। ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশ সচক্ষে দেখে এবং গ্রামবাসীদের অসুবিধা জেনে ফার্মের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে, নতুবা আগামী দিন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। খবরের জেরে ফার্মে প্রশাসনিক আধিকারিকরা হুঁশিয়ারি দিলেন, নিয়ম অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বিশালগড় এসডিএম অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস ও টাকারজলা থানার পুলিশ সিপাহীজলা বারাকপাড়া মুরগি ফার্মে হানা দেয়। গ্রামবাসীদের অভিযোগ ছিল এই ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাড়িঘরে মাছি হানা দিচ্ছে, অসুস্থ হচ্ছে শিশু থেকে বড়রা। সেই বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন প্রশাসনের কর্তারা। তাছাড়া এদিন আরও অভিযোগ সামনে আসে যে জনৈক প্রণব বারাক গ্রামবাসীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। সেই সব দিক প্রশাসনের নজরে আসতেই এদিন সেই মুরগির ফার্ম এবং আশপাশের লোকজনদের অবস্থা সরেজমিনে দেখতে ছুটে আসেন বিশালগড় এসডিএম অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস ও টাকারজলা থানার পুলিশ। এদিন ডিসিএম প্রসেনজিৎ দাস সংবাদ মাধ্যমে জানান যে ফার্মের মালিকদের প্রশাসনের তরফে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে পুরো ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে চারিদিকে নেট লাগানোর কথা বলেছেন। যদি এই নির্দেশ অমান্য হয় তবে আগামী দিন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাথে অপর আরেকটি ফার্মেও একইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, যদিও ফার্মের মালিকরা তা পালন করবেন বলে জানিয়েছেন। এদিকে ডিসিএম প্রসেনজিৎ দাস আরও জানান যে তিনি গ্রামবাসীদের ঘরে ঘরে গিয়ে সরেজমিনে এই বিষয়টি দেখেছেন, তাদের অসুবিধার কথা জেনেছেন।
যা দেখলাম এখানে তারা যে বিজনেসগুলো করছে সেটা আনহাইজেনিক পদ্ধতিতে করছে। কোনো ধরনের সুইপিংয়ের কোনো ব্যবস্থা তারা করে না এবং তাদের যে মেনু টেনু যেগুলো আছে সবগুলা নিচে আজকে দীর্ঘ মনে হয় 2-3 মাস ধরে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা করে না। আমি তাদেরকে প্রশাসন থেকে এটা ইনস্ট্রাকশন দিয়ে এসেছি যে আগামী 7 দিনের মধ্যে যদি এগুলো ক্লিনিং এবং সুইপিং ঠিকভাবে না করে, হাইজেনিক মেনটেন না করে, যা যা মানে ওষুধপত্র মেডিসিন দেওয়ার কথা, ব্লিচিং পাউডার, ফিনাইল যা যা দেওয়ার কথা এবং মসকিটো নেট লাগানোর কথা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। 7 দিনের মধ্যে যদি না করে পরবর্তী সময়ে আমরা 7 দিনের মধ্যে আমার তহসিলদারবাবু এসে আমাদেরকে ভিজিট করবো, তারপরে আমরা আইনানুগ তাদের সম্বন্ধে ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্যুৎহীন চিকিৎসকদের জন্য সরকারি কোয়ার্টারের উদ্বোধন করলেও এখনো পর্যন্ত সেই কোয়ার্টার চালু হয়নি। বর্তমানে সেই কোয়ার্টার ভূতের বাসায় পরিণত হয়েছে, পাশাপাশি গরু ছাগলের বিচরণ ভূমিতেও পরিণত হয়েছে এই চিত্র উমরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কোয়ার্টারগুলোর। 2023 সালের 7ই নভেম্বর ঘটা করে উমরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের জন্য সরকারি কোয়ার্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনের পর প্রায় 1.5 বছর অতিক্রান্ত হলেও সেই কোয়ার্টারে আজ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়নি। বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে এখন সেই কোয়ার্টারগুলোতে নোংরা আবর্জনা, গরু ছাগল বসবাস করছে। 1.5 বছরের উপর সময় ধরে এই সরকারি কোয়ার্টারগুলো পড়ে রয়েছে উদ্বোধনের পর, কিন্তু চিকিৎসকদের এই কোয়ার্টারগুলোতে থাকার কোনো ব্যবস্থা হচ্ছে না, যার ফলে 24 ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য রাতে হাসপাতালেই তাদেরকে থাকতে হয়। এখানেই শেষ নয়, উমরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির 1 বা 2টি সমস্যা নয়, নানাবিধ সমস্যা রয়েছে। হাসপাতালটি পরিষ্কার রাখার জন্য যেখানে 6 থেকে 7 জন কর্মীর প্রয়োজন, সেখানে 1 জন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। নবনির্মিত চিকিৎসকদের জন্য সরকারি কোয়ার্টারের ব্যাপারে এক এলাকাবাসী জানায় 2023 সালে এর উদ্বোধন হয়েছিল। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর উদ্বোধন করেছিলেন, তবে কোয়ার্টারের উদ্বোধন হলেও এখনো বিদ্যুৎ দেওয়া হয়নি। আর বিদ্যুৎ না থাকার কারণে ডাক্তার ও নার্সরা কোয়ার্টারে থাকতে পারবেন না বলে তিনি জানান। এটা আমরা উমরাই পিএইচসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই হসপিটালের কোয়ার্টার আর কি এটা। হ্যাঁ, এটি কবে উদ্বোধন হয়েছে? এটি এগুলা তো উদ্বোধন করা হয়েছে প্রায় 2023 সালে। বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন ডক্টর মানিক শাহ, উনি এসেরা এটা উদ্বোধন করে গেছেন। আসলে এটা উদ্বোধন করে গেছেন ঠিকই, কিন্তু আসলে আমরা এখানে যে একটা ফলক আসছে বা এটা উদ্বোধন করার পরে যে সিস্টেম, যে কোয়ার্টার উদ্বোধন করার পরে কিন্তু 24 ঘন্টা চালু করে দেয় হসপিটাল। হ্যাঁ, ডে নাইট 24 ঘন্টা চালু থাকার কথা, কিন্তু 24 ঘন্টা চালু আছে, কিন্তু চালু আছে যে কোয়ার্টারের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে না। কোয়ার্টারের মধ্যে বিদ্যুৎ না দেওয়ার কারণে ডাক্তার নার্স যারা আছে তারা কিন্তু কোয়ার্টার থাকতে পারে না। তারা ওই হসপিটালের দোতলাতে ডাক্তার থাকে, নিচে নার্স থাকে। কিন্তু আমরা এই সমস্যার কারণে দেখা যাইতেছে যে এখন যে 24 ঘন্টা বিভিন্ন ল্যাবের যারা নার্স, ডাক্তার, অন্যান্য যারা আছে তারা কিন্তু কোয়ার্টারের রুমের সংকটের কারণে ডিউটি করতে অনেকটা কষ্ট হয়। যে কারণে আমরা দেখতেছি যে আসলে এটার কারেন্টের লাইনটা দিলে হসপিটালটার মোটামুটি একটা চালু হইতো, একটু উন্নত পরিষেবা। গ্রামীণ এলাকার এই হাসপাতালে থাকার পরও পরিষেবা উন্নত মানের না হওয়ায় তাদেরকে দৌড়তে হয় মেলাঘর হাসপাতালে। তাহলে এই উমরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি দিয়ে গ্রামের মানুষের কোনো কাজই হচ্ছে না। এই নিয়ে ক্ষুব্ধ তারা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মদমত্ত অবস্থায় বৌদের সঙ্গে প্রথমে শারীরিক ফষ্টিনষ্টি করার আবদার না মানায় ক্ষোভে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে বৌদিকে, এমনটাই অভিযোগ দেবরের বিরুদ্ধে। অভিযুক্তের নাম লক্ষ্মী কুমার চাকমা। ঘটনাটি ঘটেছে বুধবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর ব্লকের রাইমা এডিসি বিজয়পাড়া এলাকায়। ঘটনার সময় ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না, শুধু তাদের মেয়ে বাড়িতে ছিলেন। অগ্নিদগ্ধার অবস্থা বেগতিক হওয়ায় গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে বৌদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানা গেছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।